আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। একটু অনেকদিন গ্যাপের জন্য দুঃখিত। ওকে, আজকে আমরা মূলত যে জিনিসগুলো কভার করব, বেসিক ম্যাক্রো ইকোনমিক্সের পার্টটা আমরা শুরু করব। আমরা ম্যাক্রো ইকোনমিক্সের গোলগুলো দেখার চেষ্টা করব এবং এই চ্যাপ্টার থেকে মানে এই ম্যাক্রো ইকোনমিক্স থেকে কি কি পড়বো সেই জিনিসগুলো আপনাদের সাথে একটু সাম আপ করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা প্রথমে যদি অবজেক্টিভ দেখি যে ম্যাক্রো ইকোনমিক্সের আসলে উদ্দেশ্য কি, বা ম্যাক্রো ইকোনমিক্সের কি পলিসি কি, এই জিনিসগুলো যদি আমরা দেখি, তো আমরা প্রথমে দেখবো যে ইকোনমিক গ্রোথ। ওকে, আমরা যদি বলি যে ম্যাক্রো ইকোনমিক্সের আসলে গোল কি। ম্যাক্রো ইকোনমিক্সের আমরা এখানে অন্যতম একটা গোল দেখতেছি, সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ। তাহলে আমরা ইকোনমিক গ্রোথ জানি যে এক্সপানশন অফ, ধরেন যে প্রোডাকশন গ্রোথের জন্য যদি আমরা বলি তাহলে এক্সপানশন অফ প্রোডাকশন। তার মানে প্রথমে আমরা দেখব যে ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রবৃদ্ধি জিনিসটা যদি আমরা আলোচনা করি, সেখানে আমরা বলতেছি মূলত জিডিপি নিয়ে। জিডিপির পূর্ণরূপ আমরা জানি যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, তাহলে এই গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট নিয়ে আমরা ভালো করে আলোচনা করব। এখান থেকে এটা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জিডিপি নিয়ে আমরা ডিটেলস দেখব। তারপরে দেখব আমরা ফুল এমপ্লয়মেন্ট। তো অর্থনীতিতে এমপ্লয়মেন্ট নর্মালি ধরেন যে 5 থেকে 10%, এটা ন্যাচারাল রেট বলি আমরা। 5 থেকে 10% মোটামুটি নর্মালি সেটা আনএমপ্লয়মেন্ট থাকতে পারে। মোটামুটি 90 থেকে 95%, 100% এটা খুবই ডিফিকাল্ট। তো ম্যাক্রো ইকোনমিক্স এই কাজটা করে যে এমপ্লয়মেন্ট নিয়ে বা হচ্ছে বেকারত্ব নিয়ে কি বলে ডিসকাস করবে। দেন আমরা দেখবো যে প্রাইস স্টেবিলিটি। প্রাইস স্টেবিলিটি, আচ্ছা আমরা স্ক্রিনে না আঁকা কি করি প্লিজ। আর কারো হচ্ছে ইয়ে হয়তো অন আছে, কাইন্ডলি একটু সাউন্ড অফ করে দিবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা দেখতেছিলাম যে ইকোনমিক্সের আসলে ম্যাক্রো ইকোনমিক্সের মূলত গোলগুলো আমরা দেখতেছিলাম। তাহলে আমরা অবজেক্টিভ বা হচ্ছে লক্ষ্য যদি আমরা বলি, ম্যাক্রো ইকোনমিক্সের গোল বা লক্ষ্য আমরা আলোচনা করতেছিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ইকোনমিক গ্রোথ নিয়ে আমরা আলোচনা করব, হ্যাঁ, যে জিডিপি নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা বলতেছি ফুল এমপ্লয়মেন্ট, হ্যাঁ, কত পার্সেন্ট। আমরা ন্যাচারাল এমপ্লয়মেন্ট রেট শিখলাম, ন্যাচারাল বা প্রাকৃতিক শিখলাম যে 5% থেকে 10% এটা হবে। 5% থেকে 10% নর্মালি, এটাকে আমরা বলি ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট বা স্বাভাবিক হচ্ছে বেকারত্ব। দেন আমরা হচ্ছে প্রাইস স্টেবিলিটি বা হচ্ছে যেটাকে আমরা বলি ইনফ্লেশন, সেটা নিয়ে কথা বলবো। দেন ইন্টারন্যাশনাল ট্রেড আমাদের সিলেবাসে খুবই কম আছে, তারপরে এখান থেকে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে অল্প একটু দেখব। দেন হচ্ছে ইকুইটেবল, যে যে হচ্ছে আমাদের রিসোর্স গুলো থাকতেছে সেটা আমরা ন্যায়সঙ্গত ভাবে, মানে যেটা হচ্ছে মূলত জাস্টিসটা করে, তাই না, জুরিসপ্রুডেন্সে যে কাজটা হয়, যে ন্যায়সঙ্গত ভাবে সবার মধ্যে এটা ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদের হচ্ছে মোটা দাগে ম্যাক্রো ইকোনমিক্সের মানে কি বলে ইম্পর্টেন্ট জিনিস। তার মধ্যে আবার এই প্রথম তিনটা বেশি, জিডিপি নিয়ে আমরা আলোচনা করতে হবে, পড়াশোনা করতে হবে। ফুল এমপ্লয়মেন্ট বা হচ্ছে আনএমপ্লয়মেন্ট এটা নিয়ে পড়াশোনা করতে হবে। প্রাইস স্টেবিলিটি নিয়ে আলোচনা করতে হবে, বা যেটাকে আমরা বলতেছি ইনফ্লেশন। তো জিডিপি সংক্ষেপে একটু বলে দেই যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে জিডিপিতে আমরা বলতেছি যে একটা নির্দিষ্ট দেশের মধ্যে, তাই না, যখন ইংলিশে আমরা বলি
যে জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড ইন এ কান্ট্রি উইদিন এ ইয়ার। এটাকে আপনার যদি বাংলায় বলেন যে আমরা হচ্ছে সাধারণত কি বলি, যে নির্দিষ্ট একটা সময়, সাধারণত ধরেন 1 বছর, তার মানে এখানে একটা সময় উল্লেখ থাকতেছে 1 বছর। সেটা আমি ক্লিয়ার করে দিই, এই জিনিসটা বলতেছি। আমি একটা ব্লাঙ্ক পেজে এটা জিনিস মোটামুটি একটু বলতেছি। আচ্ছা, তাহলে আমরা যখন জিডিপি বলতেছি, তাহলে জিডিপিতে আমরা 1 নাম্বার যে জিনিসটা নিচ্ছি হচ্ছে চূড়ান্ত দ্রব্য, বা যেটাকে আমরা বলি ফাইনাল গুডস। চূড়ান্ত দ্রব্য নিচ্ছি, সেটাকে আমরা অনলি ফাইনাল গুডস নিচ্ছি। 2 নাম্বার বলতেছি এর মার্কেট ভ্যালু বা বাজার মূল্য থাকতে হবে, সেটার বাজার মূল্য থাকতে হবে। আমরা এই যে জিডিপির যে কম্পোনেন্ট সেটা নিয়ে বলতেছিলাম, জিডিপির যে মার্কেট ভ্যালু বললাম, তাহলে বাজার মূল্য থাকতেছে। তাহলে ফাইনাল গুডস চূড়ান্ত দ্রব্য হচ্ছে। 3 নাম্বার আমরা বলতেছি যে ধরেন একটা নির্দিষ্ট দেশের মধ্যে মানে তৈরি হচ্ছে, নির্দিষ্ট ভৌগোলিক এলাকা হয়তো আমরা বলতেছি, যেমন ধরেন বাংলাদেশের বাউন্ডারির মধ্যে। তাহলে এই জিনিসগুলো আমরা পেলাম যে এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য হতে হবে, ফাইনাল গুডস হতে হবে, প্রডিউস করা হচ্ছে একটা ভৌগোলিক ইয়ার মধ্যে, এর বাজার মূল্য থাকতে হবে, এবং একটা নির্দিষ্ট সময় বলতেছে, ধরেন সাধারণত 1 বছর, তাই না? এখন বিসিএস এর যে কোশ্চেনটা আসছিল যে কোনটি জিডিপির উপাদান নয়, তখন আপনাকে বললো যে কালোবাজারি, হুম, বা হচ্ছে ধরেন ব্ল্যাক মানি, অথবা ধরেন আপনার বললো মাদক। তো এগুলো তো জিডিপির মধ্যে যেহেতু এটা ইলিগাল দ্রব্য, সেটা আসতে পারবে না। তাহলে আমরা যেটা বলতেছি, জিডিপি দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড ইন এ কান্ট্রি উইদিন ইয়ার। কারণ আমাদের একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থাকতে হচ্ছে, একটা সময় থাকতে হচ্ছে, হয়তো 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক, নির্দিষ্ট সময়, এবং এই চূড়ান্ত দ্রব্য আমরা নিব, কোনো শুধু ফাইনাল গুডগুলো নিব, ইন্টারমিডিয়েট গুড বা হচ্ছে যে দ্রব্যগুলো মানে চূড়ান্ত দ্রব্য তৈরি করতে, সেগুলো হচ্ছে আমরা নিব শুধু। যেমন ধরেন একটা মোবাইল ফোনের কথা বলতেছি, মোবাইল ফোনটা হচ্ছে আমাদের একটা চূড়ান্ত দ্রব্য। এই মোবাইল ফোন তৈরি করতে যদি চিপসের কথা বলি, হ্যাঁ, চিপস, বা হচ্ছে যে ক্যামেরা ট্যামেরা যদি অন্য কেউ তৈরি করে, তাহলে চিপসের দামটা একবার যদি আপনি হিসাব করেন, আবার মোবাইলের মধ্যে চিপস, ধরেন চিপসের দাম হচ্ছে বললাম যে, আমি চিপসের দাম বললাম ধরেন 5,000 টাকা, আর মোবাইলের দাম বললাম যে 20,000 টাকা। এখন দেখেন এই মোবাইলের চিপসের যে দাম, সেটা তো 20,000 টাকার মধ্যে আমি অলরেডি নিচ্ছি। এখন এইটার মধ্যে চিপসের দামও যদি আমি ধরি 5,000 টাকা, মোবাইলের দাম যদি ধরি আবার 20,000 টাকা, তাহলে তো 25,000 টাকা হয়ে গেল, তাই না? কিন্তু আসলে আলটিমেটলি আমাদের কি হলো, চিপসের দাম যেহেতু 5,000 টাকা, এই চিপসটা মোবাইল তৈরি করতে ব্যবহার হচ্ছে ফাইনাল দ্রব্য হিসেবে, তাহলে সেটাকে কিন্তু আমরা, চিপসটাকে আমরা ইন্টারমিডিয়েট গুড বলবো। এটা কিন্তু আমাদের চূড়ান্ত দ্রব্য না, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট গুডস। যে বা হচ্ছে আমরা বলতেছি যে এই চূড়ান্ত দ্রব্য তৈরি করতে প্রাথমিকভাবে সে ব্যবহৃত হচ্ছে, তাহলে চিপসের দামটা কিন্তু আমরা হিসাব করব না। আমরা হিসাব করব কোনটার দাম, শুধু মোবাইলের দাম। এটা 25,000 না হয় আমরা শুধু নিব কত, 20,000, না হলে এই জিডিপিতে যেটা আমরা ডাবল কাউন্টিং প্রবলেম বলি। আচ্ছা, এই জিডিপি নিয়ে মূলত হচ্ছে বেসিক কথাবার্তা গেল। এইখানে জিএনপির সাথে আপনাদের একটু হয়তো প্যাঁচ লাগে যায়। দেখেন জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, তো এটা তো বোঝাই যাচ্ছে যে ন্যাশনাল মানে কি, জাতীয়, তার মানে এটা শুধু আপনার দেশের মানুষজন তৈরি করবে। এখন আপনার, এখন ধরেন আমাদের বাংলাদেশের একটা মানুষ, বিডির একটা মানুষ, সে ইউএসএ তে আছে, আবার ধরেন ইউএসএ এর একটা কর্মী বিডিতে আছে। তাহলে দেখেন ইউএস এর কর্মী যখন বাংলাদেশে কাজ করতেছে, তখন সেটা আমাদের জন্য জিডিপি, কারণ আমরা বলতেছি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, কারণ ইউএস এর মানুষটা বাংলাদেশে কাজ করছে। আবার যখন বাংলাদেশের মানুষ যখন ইউএস এ কাজ করতেছে, এটা ইউএস এর জন্য জিডিপি, ঠিক আছে? আর যখন আমরা বলতেছি যে এই যে দেখেন দেখেন বাংলাদেশ, ইউএস এর যে মানুষটা বাংলাদেশে কাজ করতেছে, এটা যখন আমরা বাদ দিচ্ছি, আবার বাংলাদেশের যে মানুষ বা বাংলাদেশের যে লেবার, যে হচ্ছে জিডিপিতে ইয়াতে কাজ করতেছে, ইউএসএ তে কাজ করতে, সে সেটা মানে কি বলে, মানে বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, সবাইকে ইন্টার করতে যে আমি হয়তো এই জায়গাটা একটু গোলায় ফেলতেছি, আমি আরেকটু এটা ক্লিয়ার করে বলতেছি, হ্যাঁ, যে আপনারা যে জিনিসটা কনফিউজ করেন যে জিডিপি ভার্সেস জিএনপি। তো আচ্ছা, এটা যারা আপনারা পরে জয়েন করছেন, আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ, আমি এই এই কনফিউশনটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে জিডিপি ভার্সেস জিএনপি নিয়ে আমাদের যে প্যাঁচটা লাগে, তাহলে আমরা তো বলতেছি জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, তার মানে এটা শুধু বাংলাদেশে তৈরি হবে। আর গ্রোস ন্যাশনাল যখন বলতেছি, তখন একটু কি হচ্ছে, এই জিডিপি থেকে আমাদের মানে যে ফ্যাক্টর গুলো বলি আমরা, সেখানে কিছু বাদ যাচ্ছে। যেমন আমাদের যে একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম, যে বাংলাদেশে একজন বিডি, আর হচ্ছে ইউএসএ, তাহলে আমাদের বাংলাদেশের একজন লেবার ধরেন ইউএসএ তে আছে, তাহলে সে টাকা পাঠাচ্ছে। আর আবার রিভার্সলি ইউএস এর একজন কর্মকর্তা
বা লেবার ধরেন সে মানে বাংলাদেশে আছে, তাহলে বিষয়টা কেমন হচ্ছে, যখন আমরা ইউএস এর মানুষটা যখন হচ্ছে বাংলাদেশে কাজ করতেছে, এটা বাংলাদেশের জন্য জিডিপি। আমি আবার বলতেছি, ইউএস এর যে লেবার বাংলাদেশে কাজ করতেছে সেটা বাংলাদেশের জন্য জিডিপি। আবার ইউএসএ তে বাংলাদেশি যে লেবার কাজ করতেছে সেটা ওই ইউএস এর জন্য জিডিপি। আর জিএনপিটা কখন হিসাব করব, যে আমাদের দেশে যে ইউএস এর লোক কাজ করতেছে সেখানটা আমরা বিদেশের বাদ দিয়ে দিব, আমাদের দেশে যে হচ্ছে ইউএস এর যে লেবারটা আছে তার হিসাবটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, আবার ইউএসএ তে যে বাংলাদেশি কাজ করতেছে তারটা আমরা যোগ করতেছি। ক্লিয়ার কিনা? কারণ একটু আগে আমি বলতেছিলাম যে জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক, আমার বাংলাদেশে একটা মানুষ কিন্তু সে তো ইউএসএ তে আছে, এটা ইউএস এর জন্য জিডিপি। আবার যে ইউএস এর সে বাংলাদেশে কাজ করতেছে এটা বাংলাদেশের জন্য জিডিপি। এখন ইউএসএ কি করবে, বাংলাদেশের যে লেবার আছে তারটা হচ্ছে সে তো বাংলাদেশে টাকাটা পাঠায় দিচ্ছে, এটা বাংলাদেশের জন্য জিএনপি। আর আমরা আবার ইউএস এর যে হচ্ছে লেবার এখানে কাজ করতেছে আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, ইউএস এর লেবারটা কাজ করে চলে যাচ্ছে। তো দেখেন না এখন হচ্ছে রূপপুর প্রজেক্ট হচ্ছে না, রাশিয়ানরা অনেক কাজ করতেছে না? তো আপনার কি মনে হয় রাশিয়ানরা কি বাংলাদেশে টাকা রাখতেছে? টাকা কিন্তু রাখতেছে না, সে হচ্ছে বিডার থেকে পারমিশন নিচ্ছে। আপনারা তো বিডার সম্পর্কে জানেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। সে বিডার থেকে পারমিশন নিচ্ছে যে আমি আমার স্যালারি, আমার হচ্ছে ধরেন আমার স্যালারি, আমার হচ্ছে বোনাস, এরপরে আমার হচ্ছে অ্যাটসেট্রা, আমি যা হচ্ছে ইনসেনটিভ পাচ্ছি, সে তার বেসিক কিছু খাওয়া দাওয়ার জন্য রেখে বাকি টাকাটা সে দেখা যাচ্ছে পাঠিয়ে দিচ্ছে। তার মানে কি, রাশিয়ার যে লোকটা কাজ করতেছে আমাদের দেশে এটা আমাদের জন্য জিডিপি, নো প্রবলেম, গ্রোস ডোমেস্টিক আমাদের দেশের মধ্যে কাজ হচ্ছে। কিন্তু এই রাশিয়ার যে টাকাটা, এটা তো আমরা এখানে হিসাব করছি, এখন তো আমরা রাশিয়াতে পাঠাই দিচ্ছি, এই তার মানে যেটা বাদ দিলাম সেটা আমাদের জন্য জিএনপি। আবার কেউ যদি আমাদের রাশিয়াতে থাকে তখন সেটা রাশিয়ার জন্য জিডিপি, আবার রাশিয়ার টাকাটা যখন বাংলাদেশে দিয়ে দিবে সেটা আমাদের জন্য জিএনপি। আশা করি যদি এটা নিয়ে কারো কনফিউশন থাকে আপনারা এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে জিএনপিটা, জিডিপি এবং জিএনপি খুব ভালো করে পড়তে হবে কারণ এটা হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটু হালকা বলে যাব কারণ এটা নিয়ে কিন্তু আগেও বলেছি। আচ্ছা, তাহলে সরকারের যে পলিসিগুলো কি কি, তাহলে ফিসক্যাল পলিসি, তাহলে ফিসক্যাল পলিসিটা হচ্ছে কিসের সাথে রিলেটেড, আমরা এখানে দেখতেছি সরকারের দুই ধরনের পলিসি নিচ্ছে। না না, আমরা এটা বলতেছি গভর্নমেন্ট স্পেন্ডিং, কি বলে স্পেন্ডিং। তার মানে যে সরকার যত রাস্তাঘাট তৈরি করবে, সেতু নির্মাণ করবে, বড় বড় প্রজেক্ট করবে, এগুলোতে গভর্নমেন্টের ব্যয় হবে, তাই না? আর তাহলে এটা হচ্ছে গভর্নমেন্ট এখানে ব্যয় করতেছে। আবার তাহলে টাকাটা আসবে কোথায়, টাকাটা আসবে হচ্ছে কি, এই যে ট্যাক্স যেটা আছে সেখান থেকে হচ্ছে সরকার কি করবে, নিবে। তার মানে এখানে আমরা দেখতেছি যে গভর্নমেন্ট দুই ধরনের পলিসি নিচ্ছে, একটা আমরা বলতেছি মনিটারি পলিসি, তাই না? পলিসি যদি বলি তাহলে একটা বলতেছি মনিটারি পলিসি আর একটা বলতেছি ফিসক্যাল পলিসি। আচ্ছা, তাহলে এই ফিসক্যাল পলিসিটা আমরা বলতেছি কি রাজস্ব নীতি, মানে সরকার কিভাবে হচ্ছে এই ইয়া করবে, টাকা হচ্ছে মানে মানে রেভিনিউ করবে, সোজা কথায় সরকারের টাকা কোথা থেকে পাবে, জনগণ ট্যাক্স দিবে, এটাই তো। তাহলে এটা হচ্ছে সরকারের ফিসক্যাল পলিসি। আর মনিটারি পলিসি হচ্ছে কোনটা, যে সরকার কিভাবে তার হচ্ছে কালেকশন করবে। আচ্ছা, মানে সরি, মনিটারি পলিসি যেটা বলছি সেটা হচ্ছে গভর্নমেন্ট কি পরিমাণ টাকা সাপ্লাই করবে, এটা হচ্ছে আমরা হচ্ছে কি বলে দেখবো। আর ফিসক্যাল পলিসিতে আমরা কি পাচ্ছি, যে সরকারের কিভাবে রেভিনিউ হবে। ওকে, তাহলে আমরা আশা করি আপনারা যে সরকারের যে পলিসির কথা বললাম এই দুটা পলিসি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যখন মনিটারি পলিসি নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের বিপির উপর, মানে বাংলাদেশ ব্যাংকের উপর। সেন্ট্রাল ব্যাংক ডিসিশন নিবে যে তারা কি পরিমাণ মানি সাপ্লাই করবে, এটা ডিসিশন নিবে সেন্ট্রাল ব্যাংক। এই যে এখন আপনারা হয়তো পত্রিকা অনেক দেখতেছেন যে ইন্টারেস্ট রেট, স্পিড মানির হচ্ছে বলতেছে 4% ডিফারেন্স থাকবে। তার মানে এটা এটা সেন্ট্রাল ব্যাংক ডিসিশন দিয়ে দিল যে স্পিড মানির ডিফারেন্স কত পার্সেন্ট, 4%। যে আপনি যদি হচ্ছে আপনার কাস্টমারকে, ব্যাংক যদি তার গ্রাহককে ধরেন 10% মুনাফা দেয়, আপনি একটা ডিপিএস করছেন, বললো যে 10% আমি হচ্ছে মুনাফা দিব। এখন ব্যাংক যেটা করে, ব্যাংক তো লোন দিবে, তাহলে লোনের ক্ষেত্রে তারা বললো সাপোজ আমি 20% নিব, তাহলে দেখেন দুটা ডিফারেন্স 10% হলো। কিন্তু সেন্ট্রাল ব্যাংক এখন বলে দিল যে না, তুমি 4%-এর বেশি ডিফারেন্স করতে পারবে না। তার মানে এখন তাকে লোন দিতে হবে ধরেন কত পার্সেন্ট, 14%-এ। তাহলে এই যে ডিসিশন গুলো, অথবা হচ্ছে এখন বাজারে কত হাজার কোটি টাকা ছাপবে, ধরেন সরকার বললো যে আমি 1,000 কোটি টাকা মানে ছাপাবো, তার মানে 1,000 কোটি বা 2,000 কোটি টাকা যে ছাপাবে এই ডিসিশনটা কে নিবে, এই ডিসিশন আমাদের সেন্ট্রাল ব্যাংক নিবে। তাহলে এই যে সেন্ট্রাল ব্যাংকে টাকা পয়সা বা সুদের হার, এই যে নিয়ন্ত্রণগুলো এটা করবে কে, সরকার, মানে সেন্ট্রাল ব্যাংক।
ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক মানে সরকারি ব্যাংক। এই ডিসিশনটা হচ্ছে আমাদের মনিটারি, তার মানে আমরা টাকা পয়সার সাথে যে রিলেশনটা পেলাম, টাকা পয়সা, এই যে ম থেকে মানির একটা সম্পর্ক মনে রাখবেন, যে ম থেকে মনিটারি পলিসি, আর এম থেকে হচ্ছে কি মানি। তাহলে এই যে মানির যে সম্পর্ক সেটা হচ্ছে আমাদের মনিটারি পলিসি। আর এই সরকার যে খরচ করবে, রাস্তাঘাট নির্মাণ করবে, এটার হচ্ছে টাকাটা কোথায় পাবে, এইটা আমরা বলতেছি ফিসকাল পলিসিতে পাবে। এর রাজস্ব নীতি, যে সরকার যত হচ্ছে খরচ করবে এইখান থেকে, এই পলিসিটাকে আমরা বলতেছি ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি। আচ্ছা, আরো অনেক পলিসি আছে, বাট আমাদের যেহেতু সিলেবাসে এই জিনিসগুলো হচ্ছে নাই, আমরা এগুলোতে খুব একটা ইম্পর্টেন্ট দিচ্ছি না। যে এক্সচেঞ্জ রেট কেমন হবে, বাণিজ্য নীতি কেমন হবে, এগুলো নিয়ে অনেক বিস্তর আলোচনা করা যায়, কিন্তু যেহেতু আমাদের সিলেবাসে নাই, তাহলে এই জিনিসগুলো আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, তাহলে এবার আমরা আসি জিডিপি। তাহলে এই যে বললাম জিডিপি খুবই খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে আপনার মাস্ট কোশ্চিন থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, জিডিপি আপনি 5 স্টার দিয়ে রাখেন, যে এইখান থেকে আপনার কোশ্চিন আসবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা জিডিপি বলতেছি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, একটু আগে তো আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে জিডিপি বাড়লে আমরা বলতেছি দেশের কি হবে, ইকোনমিক গ্রোথ। আর প্রথমে ক্লাসের শুরুতে বলেছিলাম যে ম্যাক্রো ইকোনমিক্সের অনেকগুলো পলিসি আছে, তো এই পলিসির মধ্যে একটা হচ্ছে আমার এই যে মানে গোল যেটা আমরা বলছিলাম ম্যাক্রো ইকোনমিক্স, তার মধ্যে একটা হচ্ছে আমাদের ইকোনমিক গ্রোথ। তো আমরা যদি বলি ইকোনমিক গ্রোথ ইজ দ্য এক্সপানশন অফ সামথিং, তার মানে আমরা প্রোডাকশনের গ্রোথ যদি বলি, তাহলে আমরা বলবো ইকোনমিক গ্রোথ ইজ দ্য এক্সপানশন অফ প্রোডাকশন। আর যদি আমরা জিডিপির গ্রোথ বলি, তাহলে বলবো যে ইকোনমিক গ্রোথ ইজ দ্য এক্সপানশন অফ জিডিপি। আচ্ছা, তাহলে এই যে জিডিপি আমরা আগে পড়ছিলাম শুধু ডিমান্ড এবং সাপ্লাই, কিন্তু এখন এসে আমরা বলতেছি অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই। আপনারা এই যে কি বলে ক্যামেরাগুলো হচ্ছে মানে সাউন্ড করলে একটু ডিস্টার্ব হয়, সেখান থেকে চলে কাইন্ডলি আপনারা ইয়েটা একটু চেষ্টা করবেন, কি বলে খুব প্রয়োজন না হলে মিউট করে রাখা। কারণ আমাকে কি বারবার হচ্ছে যে মিউট করতে হলে তখন দেখা যায় যে ক্লাসে ডিস্টার্ব হইবে। আচ্ছা, তাহলে আমরা এই জিডিপি নিয়ে খুব বেশি হচ্ছে পড়াশোনা করব, এখান থেকে যেহেতু কোশ্চিন আসবে। তাহলে সিম্পলি যদি আমাদেরকে বলে দেয় যে অ্যাগ্রিগেট ডিমান্ড কি, তাহলে আমরা তো হচ্ছে ইয়াতে পড়েছিলাম মাইক্রো ইকোনমিক্সে, যে এটা হচ্ছে আমার সাপ্লাই, এটা হচ্ছে আমার ডিমান্ড। তাহলে এখানে আমি আমার নতুন করে একটা হচ্ছে লাগাচ্ছি, মানে আমরা বলতেছি অ্যাগ্রিগেট সাপ্লাই এবং হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড। খুবই সহজ হিসাব, এখানে যেহেতু আমাদের মাইক্রো ইকোনমিক্সে বা ব্যষ্টিক অর্থনীতিতে আমাদের যেহেতু ইন্ডিভিজুয়াল আলোচনা ছিল, তো একজন ব্যক্তি তো আমরা একটা সাপ্লাই কার্ভই বলবো। কিন্তু আমরা যখন সামষ্টিক অর্থনীতিতে আসতেছি, তাহলে এই যে আমাদের সামষ্টিক অর্থনীতি, এখানে তো আমরা সমগ্র অর্থনীতি নিয়ে মানে কি বলে আলোচনা করতেছি। তাহলে আমরা যখন সমগ্র অর্থনীতি নিয়ে আলোচনা করতেছি, সেই জন্য আমাদের এটা টোটাল হয়ে যাচ্ছে। এই টোটালটাকে আমরা আরেকটা হচ্ছে সিনোনিম শব্দ আছে অ্যাগ্রিগেট, তাহলে সেটাকে আমরা অ্যাগ্রিগেট সাপ্লাই বলতেছি, এবং অ্যাগ্রিগেট কি বলতেছি, ডিমান্ড। এইটা হচ্ছে খুবই মানে সহজ জিনিস, যে একটা দেশের সমস্ত ভোক্তা, ব্যবসায়ী, সরকারের যে ব্যয়, বিদেশি ক্রেতা ইত্যাদি সবকিছু যে আমরা একসাথে যোগফল করতেছি, সামেশন দিচ্ছি, সেটাই হচ্ছে আমাদের সামগ্রিক কি বলে চাহিদা রেখা। আর একইভাবে সবগুলোকে আমরা যখন একসাথে মানে কি বলে বাজারে বিক্রি করতেছি বা যোগান দিচ্ছি, সেটাকে আমরা বলতেছি কি অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই। আচ্ছা, তাহলে এবার আমরা আসি যে ইনফ্লেশন কি। তাহলে ইনফ্লেশন আমরা বলতেছি এখানে একটা সাস্টেইনড ওয়ার্ড বলতে হবে। ঠিক আছে, যখন আমরা ইনফ্লেশনের কথা বলি, তখন আমরা বলবো সাস্টেইন, এটা হচ্ছে আপনার স্থায়ী হতে হবে। হ্যাঁ, এই যে এখন ধরেন বন্যা চলতেছে কয়েকটা জায়গায়, এখন হঠাৎ করে এখানে দাম কয়েকদিনের জন্য বাড়তে পারে, সেটাকে আপনি ইনফ্লেশন কাউন্ট করবেন না। এটা যখন একবারে চলতে থাকবে, বাড়তেছে বাড়তেছে লং টার্মে, সেটাকে আমরা বলবো ইনফ্লেশন। তাহলে মুদ্রাস্ফীতি আমরা কি জানি, ইনফ্লেশন ইজ দ্য সাস্টেইনড ইনক্রিজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল। তাহলে ওখানে আমরা শুধু প্রাইস বলতেছিলাম, কিন্তু এখানে আমরা আমরা বলতেছি প্রাইস লেভেল, একটা লেভেল শব্দ বলতেছি। তাহলে বাজারে যখন আমরা পণ্য সেবার সামগ্রিক এই যে দাম স্তর, প্রাইস লেভেল আমরা বলতেছি, তাই না? এটা যখন বাড়তে থাকে এবং টাকার ক্রয় ক্ষমতা হচ্ছে কমে যায়, তার মানে আপনি অনেক টাকা দিয়ে অল্প দ্রব্য পাচ্ছেন, আপনি টাকা ব্যয় করতেছেন অনেকগুলো, কিন্তু দ্রব্য পাচ্ছেন কি অল্প। তাহলে এই যে অনেক টাকা যখন অল্প পরিমাণ দ্রব্যের পিছনে ছোটে, তখন সেটাকে বলে ইনফ্লেশন। তাহলে এর আবার একটা বিপরীত আছে, সেটার নাম কি ডিফ্লেশন। ডিফ্লেশন মুদ্রাস্ফীতি, আর এটাকে আমরা বলি মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন। তাহলে এটা আবার উল্টো হবে, যে আপনি হচ্ছে এই যে এখন তো অনেক টাকা দিয়ে আপনি কম দ্রব্য পাচ্ছিলেন, আর
এটা জাস্ট উল্টে যাবে, যে আপনি মানে টাকা হচ্ছে কম লাগতেছে বাট দ্রব্য অনেকগুলো বেশি পাচ্ছেন, তাই না? তখন আপনার দ্রব্য অনেক বেশি কিন্তু দেখা যাচ্ছে টাকা কি লাগতেছে, কম লাগতেছে। এই হচ্ছে সিম্পলি যদি বলি ইনফ্লেশন আর হচ্ছে ডিফ্লেশনের ডেফিনেশন। আচ্ছা, বেকারত্ব এবং এমপ্লয়মেন্ট একসাথে বলি। তাহলে এমপ্লয়মেন্ট আমরা একটু আগে বলছিলাম ন্যাচারাল একটা এমপ্লয়মেন্ট রেট বলে 5% থেকে 10%। তার মানে আপনি একটা অর্থনীতিতে কখনোই 100% কি বলে এমপ্লয়মেন্ট পাবেন না। 100 ভাগ মানে কি বলে মানুষ কাজ করবে না, বেকার থাকবে, কেউ রেস্ট নিবে, কেউ হচ্ছে অন্য চাকরি খুঁজবে বিভিন্ন কারণে, কারো এই চাকরি পছন্দ হয় নাই, আপনি একটা চাকরি দিয়ে প্রথমে ঢুকছেন, এটা ভালো লাগবে না। তো এই যে এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট, তাহলে একটু প্রথমে সংজ্ঞা বলি যে এমপ্লয়মেন্ট কারা। আচ্ছা, প্রথমে আনএমপ্লয়মেন্ট যেহেতু আছে এটাই বলি। তাহলে আনএমপ্লয়মেন্ট কারা, যে আপনার হচ্ছে যোগ্যতা আছে, ঠিক আছে, আপনার একটা চাকরি পাওয়ার যোগ্যতা আছে কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না, এটাকে আমরা বলতেছি কি আনএমপ্লয়মেন্ট। আপনার কোয়ালিফিকেশন আছে, একটা জব করার কোয়ালিফিকেশন আছে, আপনার ইচ্ছাও আছে, কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না, এই অবস্থাটাকে আমরা কি বলি, আনএমপ্লয়মেন্ট। আর এমপ্লয়মেন্ট কোনটা, আপনার হচ্ছে যোগ্যতা আছে এবং আপনি চাকরি করতেছেন, এটা হচ্ছে কি এমপ্লয়মেন্ট। তাহলে এই যে আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট বিভিন্ন ভাবে হইতে পারে, একটা সিজনাল হইতে পারে, তাই না? যে আমরা আনএমপ্লয়মেন্টের যে ধরনগুলো আছে তার মধ্যে আমরা একটা সাপোজ বললাম সিজনাল বা ঋতুভিত্তিক। হ্যাঁ, তো এই সিজনাল আনএমপ্লয়মেন্ট কিরকম, যে আপনি ধরেন উত্তরবঙ্গের কথা, যখন হচ্ছে ধান ওঠে, ঠিক আছে, ধান যখন কাটার সময়, তাহলে তখন দেখেন যে সবাই কাজ করতেছে, ধান কাটা শেষ হয়ে গেলে আর কাজ পাচ্ছে না। তার মানে একটু আগে বলতেছিলাম যে তার লেবার দেওয়ার ইচ্ছা আছে, তার শক্তিও আছে, কিন্তু সে কাজ পাচ্ছে না। তাহলে এটা আমরা একটা পেলাম সিজনাল আনএমপ্লয়মেন্ট। আরেকটা হতে পারে কেমন, ডিসগুইসড আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, যে সে হচ্ছে এই কাজটা কি বলে খুঁজতেছে বা হচ্ছে সে করতে চাচ্ছে না, এরকম একটা ডিসগুইস টাইপের আনএমপ্লয়মেন্ট। ফ্রিকশন আনএমপ্লয়মেন্ট আছে। তো এরকম বিভিন্ন টাইপের আনএমপ্লয়মেন্টের সংজ্ঞাগুলো আপনারা একটু আহ, দেখে রাখেন। যে হচ্ছে একটা সিজনালে পাচ্ছে না, কেউ আবার দেখা যাচ্ছে যে কাজ করতে এই মুহূর্তে কি ইচ্ছুক না, চাকরি খুঁজতেছে, সেটাকে আমরা ডিসগুইস আনএমপ্লয়মেন্ট বলি। আচ্ছা, জাতীয় আইনে বিস্তর পড়াশোনা করতে হবে। একজন একটা প্রশ্ন মেসেজ দিয়েছেন, মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতির মধ্যে কোনো পার্থক্য আছে কি? ডেফিনেটলি পার্থক্য আছে। ঠিক আছে, আপনি যখন মুদ্রাস্ফীতি বলতেছেন সেটাকে আমরা একটা লং লং টার্ম নিয়ে বলতেছি। ঠিক আছে, তাহলে আপনার কোশ্চিনটা হচ্ছে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতির মধ্যে পার্থক্য আছে কিনা। ডেফিনেটলি পার্থক্য আছে, কারণ একটু আগে আমরা বলতেছিলাম যখন আমরা বলতেছি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, সেটা হচ্ছে সাস্টেইনড ইনক্রিজ ইন দা জেনারেল প্রাইস লেভেল, এটা চলতে আছে। আর মূল্যস্ফীতি যে বললাম যে বন্যার কারণে কিছুদিনের মধ্যে যে হচ্ছে কি বলে দাম বাড়ছে, সেটাকে আপনি বলতেছেন মূল্যস্ফীতি। এই দুটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, তাহলে এবার আমরা পড়তেছিলাম যে বেকারত্ব, এটা বিভিন্ন টাইপ আছে, একটু দেখে নিবেন। ন্যাশনাল ইনকাম নিয়ে ব্যাপক পড়তে হবে, এখানে হচ্ছে অনেক কিছু আছে। হ্যাঁ, ন্যাশনাল ইনকামের মধ্যে, তাহলে ন্যাশনাল ইনকাম আমরা কি বলতেছি, এই যে জিডিপি জিএনপি যে জিনিসগুলো আমরা বললাম সেটাই হচ্ছে আমাদের মূলত ন্যাশনাল ইনকাম। আচ্ছা, বাণিজ্য চক্রটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে গ্রাফটা আমি জাস্ট একটু দেখাই দিই। আপনারা যে একাডেমিক সময় আমরা এরকম একটা গ্রাফ দেখছিলাম, মনে আছে কিনা দেখেন তো। এই যে বিজনেস সাইকেল ইজ দ্য আপস অ্যান্ড ডাউন অফ বিজনেস অ্যাক্টিভিটিস। তাহলে এই যে ব্যবসায়িক যে কার্যক্রমগুলো আপস অ্যান্ড ডাউন হচ্ছে, সেটাকে তো আমরা বলতেছি বিজনেস সাইকেল। এই যে এটা কখনো একবারে সর্বোচ্চ চূড়ায় চলে যাচ্ছে, যেটা ইংলিশ আমরা কি বলি, পিক বা চূড়া, এইটা আবার আমরা বলতেছি ডাউন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে এটা আবার উঠতেছে, একটা একটা পর্যায়ে দেখেনি যে এখানে একটা আপ হচ্ছে, এখানে আবার ডাউন নেমে যাচ্ছে, আবার এখানে একটা পিক পাচ্ছি, এখানে একটা রিসিশন পাচ্ছি। তাহলে এই যে আমাদের যে আপস অ্যান্ড ডাউন, এটাকে আমাদের বলে কি বিজনেস সাইকেল বা বাণিজ্যিক চক্র। তাহলে বিজনেস সাইকেল ইজ দ্য আপস অ্যান্ড ডাউন অফ বিজনেস অ্যাক্টিভিটিস। তাহলে এই যে বিজনেস অ্যাক্টিভিটিস গুলো যে হচ্ছে, একটা আমরা বলতেছি পিক বা বুম পয়েন্ট, তারপরে আমরা বলতেছি এটাকে একই বিভিন্ন নামে। হ্যাঁ, যে সেটাকে আমরা হয়তো মন্দা বলতেছি বা রিসিশন অথবা কন্ট্রাকশন অথবা বুম যেটাই বলি, এই নিচের পয়েন্ট গুলোকে বলতেছি। আবার নিম্নবিন্দুকে আমরা এটা বলতেছি কি, হয়তো টাফ নামে বলতেছি, যে TOUGH, যে টাপ বলতেছি। তার মানে এই যে আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো হয়, যে বুম হলে কি হচ্ছে, উৎপাদন বাড়তেছে, কর্মসংস্থান হচ্ছে।
চূড়ান্ত পর্যায়ে কি অর্থনীতি সর্বোচ্চ এই যে চূড়ায় পৌঁছে যাচ্ছে। রেসিশন মন্দা হচ্ছে কি, এই যে দেখেন কন্ট্রাকশন নেমে যাচ্ছে, মন্দা হচ্ছে। তারপরে মন্দার আবার সর্বনিম্ন অবস্থাটাকে আমরা কি বলতেছি, নিম্নবিন্দু। এই নিম্নবিন্দু থেকে আবার সে হচ্ছে উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, এই যে সাইকেলটা সেটাকে আমরা বলি কি বিজনেস সাইকেল বা বাণিজ্য চক্র। ইন্টারেস্ট রেট নিয়ে তো একটু আগে বললামই, হ্যাঁ, এই যে বাংলাদেশ ব্যাংকের যে কথাগুলো বললাম। যে ধরেন কোনো লোন দিচ্ছে সরকার, বলতেছি স্পেশাল আমি হয়তো কৃষকদের জন্য 5%-এ দিব। আবার স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যারা এসএমই তাদেরকে হয়তো 10 থেকে 12% বা 14%-এ দিচ্ছি। এই যে মানে কি বলে সুদের হার বা স্পিড ইন্টারেস্ট রেট একটু আগে একটা বললাম, যে আপনি ডিপিএস করছেন একটা ব্যাংকে 10%, আর সরকার এখন বললো যে স্পিড যে ইন্টারেস্ট সেটা সর্বোচ্চ 4 হইতে পারবে। তার মানে আপনি এসএমই বা অন্য খাতে যে লোনগুলো দিচ্ছেন সেখানে আপনি সর্বোচ্চ কি 14%-এর বেশি নিতে পারবেন না। অথবা আপনার ডিপিএস এর রেট কমাইতে হবে অথবা বাড়াইতে হবে। আপনি যদি এটা যদি 20% করতে চান, তাহলে সরকার বলতেছে আপনাকে যেহেতু 4% ডিফারেন্ট, তাহলে আপনাকে 16% রেটে ডিপিএস কে কাস্টমারকে দিতে হবে। তাহলে এই যে ডিসিশন গুলো, এগুলো রেট অফ ইন্টারেস্ট কে নেয়, সরকার নিবে বা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক নিবে। যদিও সরকার আমাদের বলাটা ঠিক হবে না, কারণ এটা বাণিজ্যিক ব্যাংক, কি বলে বাণিজ্যিক ব্যাংকের যে ডিসিশন গুলো সেগুলো বা এগুলো সার্কুলেট আকারে বাংলাদেশ ব্যাংক করে দেয়। আচ্ছা, তাহলে এক্সচেঞ্জ রেট আমরা হচ্ছে বলতেছি যে বিদেশে আপনি মানে যাবেন, তাহলে আপনি দেখা যাচ্ছে $1 কিনতেছেন, এই $1 সমান সাপোজ আপনি বাংলাদেশি 121 টাকা পে করতেছেন। তাহলে এই যে এক্সচেঞ্জ রেট গুলো আজকে হয়তো 121 টাকা, কালকে দেখা যাচ্ছে 122 টাকা, অথবা হচ্ছে দেখা যাচ্ছে 120 টাকা। তাহলে এই যে এক্সচেঞ্জ রেট গুলো সেগুলো হচ্ছে আমরা কি বলি, আমরা যখন বিদেশে ভ্রমণ করতে যাব অথবা চিকিৎসার জন্য যাব, তাহলে এই যে আমাদের ক্যালকুলেশন গুলো সেটা আমরা ফাইনালি কিসের মাধ্যমে পাই, ব্যালেন্স অফ পেমেন্ট। অথবা যে ট্রেড করতেছি আমরা, এক্সপোর্ট ইম্পোর্ট করতেছি, এইটা আসবে কোথা থেকে, এক্সচেঞ্জ রেট বা ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য থেকে। তো আন্তর্জাতিক বাণিজ্য যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে খুব একটা বেশি নাই, এই জন্য আমরা এখানে খুব একটা ফোকাস করব না। আচ্ছা, এখানে কয়েকটা ছোট ছোট কনসেপ্ট আমরা একটু জেনে রাখবো, সেটা হচ্ছে পটেনশিয়াল জিডিপি। পটেনশিয়াল জিডিপি কি, আর জিএনপি গ্যাপ কি। আর এটা আপনারা উকুন বলেন বা ওকান বলেন, যেটাই বলেন সমস্যা নাই, কারণ এটা একজন ব্যক্তির নাম। এখন তার বিদেশে বাংলাদেশে যেহেতু আমরা উকুন বলি, ইংলিশে তো সেটা হচ্ছে উকুন কি বলে লাইস, তাই না? তো এটা নিয়ে আমাদের হচ্ছে মাথা ব্যথা নাই, আপনি ওকান বলেন বা উকুন বলেন, এর লটা আমরা দেখবো। আর ন্যাচারাল রেট তো বললামই যে নর্মালি 5% থেকে কত হবে, 10%। এটা একটা অর্থনীতিতে সবসময় বেকার থাকবেই। কেউ কাজ করতে করতে মানে কি বলে কিছু রেস্টে যাবে, অথবা সে চাকরিটা পছন্দ না, সে চাকরি সুইচ করবে বা চেঞ্জ করবে, এরকম সে বিভিন্ন কারণে কি হবে, বেকারত্ব কিন্তু কিছু থাকবেই। তার মানে ন্যাচারাল রেট আমরা বলবো যে 5% থেকে কত, 10%। তার মানে একটা দেশে যদি 100 জন মানুষ থাকে, তার মধ্যে 10 জন মানুষ বেকার থাকতে পারে, সেটাকে আমরা বলতেছি ন্যাচারাল রেট বা বেকারত্বের কি স্বাভাবিক হার। আচ্ছা, আর আমরা এই পোটেনশিয়াল জিডিপি আর হচ্ছে জিএনপি গ্যাপ এটা নিয়ে একটু দেখি। তাহলে আমরা যদি একটা চিত্র আঁকাই, খেয়াল করেন, ঠিক আছে, আমরা যদি একটা গ্রাফের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে এই ধরেন আপনি একটা ক্যালকুলেশন করলেন যে আমার জিডিপি সাপোজ এত হবে বা জিএনপি এত হবে, ঠিক আছে, আপনি এটা এক্সপেক্টেড করলেন। এখন আপনার দেখা গেল এরকম একটা বিষয় আসলো, তার মানে এইখানে আপনি যা প্রত্যাশা করেছেন তার চেয়ে বেশি হচ্ছে, এইখানে আবার আপনার প্রত্যাশার চেয়ে কি হচ্ছে, কম হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, জিএনপি গ্যাপ। আর পোটেনশিয়াল জিএনপি কোনটা, এই যে আপনি একটা এক্সপেক্টেড করেছিলেন, তাই না, এগুলো তো একটা এক্সপেক্টেড করা যায় যে আমাদের, আমরা তো ধরে নিই না যে আমার জিডিপি এই বছর এত হবে, মানে এই যে আমরা এই স্টেট লাইনটা আমরা এক্সপেক্টেড করে নিলাম, এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল জিডিপি। আর অ্যাকচুয়াল কতটা হচ্ছে, ঠিক আছে, এই জায়গায় কম হচ্ছে না বেশি হচ্ছে, যেখানে আবার কম হচ্ছে এখানে আবার বেশি হচ্ছে, মানে এই যে ডিফারেন্স গুলো সেগুলো আমরা বলবো কি জিএনপি গ্যাপ, আশা করি। আর ওকন লটা কি এটা একটু পরে আপনাদেরকে একটু বিস্তারিত বলতেছি, যেহেতু হচ্ছে এখানে একটু ক্যালকুলেশনের বিষয় আছে। আচ্ছা, তারপরেও এখানে আবার একটু জিডিপি সম্পর্কে বিস্তারিত বলা আছে, আপনারা স্লাইডটা যেহেতু দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন, যে পটেনশিয়াল জিডিপি বা সম্ভাব্য জিএনপি আমরা বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট কোনটাকে বলতেছি, যে আমাদের যে লেবার আছে, আমাদের যে ক্যাপিটাল আছে, বা আমাদের যে টেকনোলজি আছে, বা আমাদের যে ন্যাচারাল রিসোর্স আছে, এইগুলো আমরা ফুল এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান যদি ব্যবহার করি, তাহলে সর্বোচ্চ কি পরিমাণ আমরা ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় পেতে পারি, সেটাকে আমরা বলতেছি পটেনশিয়াল জিডিপি। আমি আবারও বলতেছি, আমাদের লেবার আছে, আমাদের ক্যাপিটাল আছে,
আমাদের টেকনোলজি আছে, আমাদের ন্যাচারাল রিসোর্স আছে বা প্রাকৃতিক গ্যাস আছে, যেটাই বলি। তাহলে এই আমাদের ল্যান্ড, ক্যাপিটাল, টেকনোলজি, ন্যাচারাল রিসোর্স এগুলো ব্যবহার করে সাপোজ আমরা সামনে বছর আমরা একটা প্রত্যাশা করতেছি যে আমাদের জাতীয় আয় ধরেন 100 ট্রিলিয়ন হবে, ঠিক আছে? তাহলে এই যে আমরা একটা ধরে নিলাম, সেটাকে আমরা বলতেছি পটেনশিয়াল জিডিপি। এখন এখান থেকে কম হবে না বেশি হবে, এই যে একটু আগে গ্রাফ দিয়ে যেটা দেখালাম এটা আপনার এক্সপেক্টেড। এখন এইখান থেকে কম বেশি হতে পারে। তাহলে যদি কম হলে আপনার অ্যাকচুয়াল জিএনপি কত হচ্ছে, এটা ধরেন আপনার অ্যাকচুয়াল জিএনপি, তাহলে এই দুটার পার্থক্য কি আমরা বলতেছি জিএনপি গ্যাপ, যেটা আমি একটু আগেও গ্রাফে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি জিএনপি গ্যাপ এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখান থেকে যদি এমসিকিউ দেয় যে এই যে আপনি জিএনপি গ্যাপ তো বলতেছেন, এখন এই জিএনপি গ্যাপটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, তাহলে আমরা যখন এই যে গ্রাফটা আঁকাইছিলাম দেখেন, এটা তো আপনি দেখে ইজিলি বুঝতে পারতেছেন। হুম। তাহলে এই এই পাঁচটা যদি এ চিত্র বলি আর যদি বি চিত্র বলি, তাহলে এখন বলেন তো এখানে কি পজিটিভ হয়েছে না নেগেটিভ? ডেফিনেটলি পজিটিভ, কারণ কি আপনি তো এক্সপেক্ট করছেন এখানে, কিন্তু হয়ে গেছে তো অনেক বেশি। তাহলে এ হচ্ছে আমার কি পজিটিভ, কিন্তু বি এর ক্ষেত্রে আমার কি নেগেটিভ গ্যাপ, কারণ কি আপনি তো এক্সপেক্ট করছেন এখানে, কিন্তু এটা তো কম হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ। আই হোপ এই জায়গাটায় আপনার ক্লিয়ার। আচ্ছা, তাহলে বেকারত্ব তো আমরা একটু আগে বললাম যে আমরা কি পরিমাণ কাজ হচ্ছে, মানে এমপ্লয়মেন্ট আমরা কি বলতেছি, যে আমার হচ্ছে কি পরিমাণ কোয়ালিফিকেশন আছে একটা কাজ করার, হ্যাঁ এটাকে আমরা একটা ওয়ার্ক বলতেছি, এই ওয়ার্কটা করার আমার যোগ্যতা আছে কিনা, আমার ইচ্ছা আছে কিনা। তাহলে আমার হচ্ছে কোয়ালিফিকেশন প্লাস উইলিংনেস যদি দুটো থাকে এই কাজটা হচ্ছে করার বা এই ওয়ার্কটা আমার মানে সম্পন্ন করার, তাহলে আমি এমপ্লয়মেন্ট। কিন্তু আমি যদি কাজ না পাই তাহলে সেটা হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট। আর এমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট এগুলো খুবই সহজ। যদি আমাদেরকে বলে যে ধরেন আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার কিভাবে নির্ণয় করব, বেকারত্বের বা হচ্ছে বেকারত্বের হার, তাহলে আমরা কি বলবো যে মোট কতটা বেকার, তাই না? মোট কতজন বেকার বা মোট বেকারের সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে মোট জনসংখ্যা। হ্যাঁ, মানে যদি বলে বেকারত্বের হার কত, তাহলে এখন ধরেন আপনাকে মোট বেকার কত, আপনার বেকার বললো ধরেন হচ্ছে 10 জন, আর মোট জনসংখ্যা ধরেন 100 জন। এখন আপনি এটা যদি পার্সেন্টেজে করেন তাহলে কি হবে, 10% হবে, তাই না? আবার যদি বলে যে যারা কর্মক্ষম কাজ করতেছে কত এমপ্লয়মেন্ট, সেটাও বের করা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দুটা সিজনাল তো একটু আগে বললাম, ফ্রিকশন আর আনএমপ্লয়মেন্টে কোনটা বলতেছি, যে মানুষ যখন একটা চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগদান করতে চাচ্ছে, তো সাময়িকভাবে সে বেকার থাকতেছে, সেটাকে আমরা বলতেছি কি ফ্রিকশন, যে আমার এই জবটা ভালো লাগতেছে না, আমি একটা অন্য জব করতে চাচ্ছি। আচ্ছা, আর স্ট্রাকচারাল কোনটাকে বলতেছি, যে প্রযুক্তির পরিবর্তনের ফলে বাজারে চাহিদা। দেখেন আগে হচ্ছে আমাদের এদিকে যখন ধান কাটতো তখন কিন্তু মানুষ শুধু লেবার দিয়ে কাটতো, এখন কিন্তু ধান কাটার মেশিন চলে আসছে, তাই না? তার মানে এই যে আগে শুধু লেবার দিয়ে কাজ করতো, কিন্তু এখন ধান কাটা মেশিন চলে আসতেছে। তার মানে এই প্রযুক্তির কারণে এখন কি হবে, যদি দেখেন ঠিকঠাক থাকে, মানুষ হচ্ছে একদিনে আর কয় বিঘা জমি কাটতে পারবে, কিন্তু সে দেখেন যে দিনে রাতে 24 ঘন্টা কাজ করতেছে, তার কোনো রেস্ট লাগতেছে না, মেশিন যদি ঠিক থাকে। তাহলে এই কারণে কিন্তু মানুষের কি কাঠামোগত বেকারত্ব ঘটতে পারে। তাহলে প্রযুক্তির সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। এই যে আমরা উকুন বলি বা উকনের যে ল বলতেছিলাম সেটা আসলে কি জিনিস, তাহলে দেখেন একটু আগে বলতেছিলাম যে একটু ক্যালকুলেশনের বিষয় আছে, কেমন যে মূল তত্ত্বটাকে আমরা দেখি, যে মার্কিন উনি হচ্ছে ইকোনমিক্স, উনি 1962 সালে বেকারত্বের এবং জিএনপি গ্যাপের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক আবিষ্কার করছে, যেটাকে আমরা ওকান ল বলি। হ্যাঁ, এটা কিন্তু সম্পর্কটা ইনভার্স। কেমন থিওরিটা উনি কি দিছে, যে বেকারত্বের হার স্বাভাবিক হারের চেয়ে যত শতাংশ বৃদ্ধি পাবে দেশের প্রকৃত জিএনপি তার সম্ভাব্য যে হচ্ছে জিএনপি বা পটেনশিয়াল জিএনপি এটার চেয়ে একটা গুণিতক হারে পাবে। তো গুণিতক মানে কি, আপনি ধরেন যদি 2 এর গুণিতক বলেন তাহলে 2, 2 দুগুণ 4, এরকম, তাই না? 3 দুগুণ 6, 4 দুগুণ 8, এরকম। তাহলে উনি যে ওখানে যে লটা দিছে যে বেকারত্বের স্বাভাবিক হার 1% যদি বৃদ্ধি পায়, তাহলে প্রকৃত জিএনপি ও তার সম্ভাব্য যে স্তরে গ্যাপ সেটা 2% থেকে 3% হ্রাস পায়। অথবা বিপরীতভাবে যদি আমরা বলি, উৎপাদন যদি 2% কমে যায় তাহলে বেকারত্ব 1% কি হবে, বাড়বে। এটা আপনারা ফোকাস করেন, যে উৎপাদন যদি আমরা বলি 2% কমে গেছে, তাহলে বেকারত্ব 1% কি হবে, বাড়বে। ক্লিয়ার? যে উৎপাদন 2% যদি কমে তাহলে বেকারত্ব 1% কি হবে, বেড়ে যাবে। এই কারণে বলছে এর মধ্যে ইনভার্স বা বিপরীত সম্পর্ক আছে।
বাণিজ্য চক্র তো আমরা এটা অলরেডি একটু আগে দেখছি, এটা নিয়ে আর এত কিছু বলবো না। ঠিক আছে, যে উত্থান বা হচ্ছে পিক, এই চারটা পয়েন্ট আমি একটু আগে বলছি, এটা নিয়ে এখন আর সময় নষ্ট করব না। আচ্ছা, বাজেট ডেফিসিট এবং বাজেট ঘাটতি এটা আমরা খুব সহজে বুঝি, যে আমাদের যখন হচ্ছে বাজেট ঘাটতি, মানে আমাদের হচ্ছে ধরেন বাজেট 100 টাকা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি আমাদের এই বছর আমাদের বাজেট হচ্ছে কত টাকা, 100 টাকা। 100 টাকা আমার বাজেট, কিন্তু এই 100 টাকার থেকে আমার দেশের মধ্যে ধরেন আমি বলতেছি 90 টাকা আমি দিতে পারবো, 90 টাকা। তাহলে আমার 10 টাকা হচ্ছে কি ঘাটতি আছে, তাহলে এটাকে আমরা বলতেছি ঘাটতি বাজেট। আমি বলে নিচ্ছি, আমি বলতেছি যে আমার জিডিপি বা হচ্ছে আমার সবকিছু, আমি আমার যে বাজেট সেটা আমি 100 টাকা দিলাম, কিন্তু আমি ইন্টারনালি 90 টাকা ম্যানেজ করতে পারবো, 10 টাকা কিন্তু আমার ঘাটতি থাকবে, এটা আমরা আগেই বলতেছি। এখন এই ঘাটতি বাজেটের অনেক উপকারিতা আছে, যে যখন আপনি বলা হয় যে বাজেট ঘাটতি আছে, দেশের সবাই চেষ্টা করে যে আমরা আর একটু ভালো করে কাজ করে যেন ঘাটতিটাকে আমরা 100-তে কি করতে পারি, 100-ই করতে পারি। এই জন্য একটু কি বলে ফাঁকা রাখা হয়। তাহলে বাজেট ঘাটতি কি, সরকারি যে ব্যয় সেটা হচ্ছে সরকারি আয়ের চেয়ে কি হচ্ছে, কম হচ্ছে। সরকারি আয় বলতেছি 100 টাকা, কিন্তু ব্যয় হচ্ছে, সরি, সরকারি ব্যয় বলতেছি 100 টাকা, কিন্তু আয় হচ্ছে কত টাকা, 90 টাকা। এটা ঘাটতি বাজেট। আর রিভার্সলি তো বুঝতে পারছেন, এটাকে উল্টাই দিতে হবে, যে সরকারি আয় হচ্ছে 100 টাকা কিন্তু ব্যয় হচ্ছে 90 টাকা, তাহলে সেটাকে আমরা কি বলবো, বাজেট ঘাটতি না বলে আমরা কি বলবো, সারপ্লাস বাজেট বা উদ্বৃত্ত। ঠিক আছে, সেটাই হচ্ছে পরের ইয়েতে বলা আছে, যে ঘাটতি পূরণের, আচ্ছা যাই হোক ওটা দেওয়া নাই, ওটা বলে দিলাম যে উদ্বৃত্ত হচ্ছে কি বেশি থাকতেছে। আচ্ছা, এগ্রিগেট ডিমান্ড নিয়ে পড়াশোনা আমাদের করতে হবে। এই যে আমাদের জিডিপি যে ইকুয়েশন, যেটা সি প্লাস আই প্লাস জি প্লাস এন এক্স, সি হচ্ছে কনজাম্পশন, আমরা যে জিনিসগুলো খাই বা ভোগ করি সেগুলো হচ্ছে আমাদের কনজাম্পশন। সরকার যেগুলো হচ্ছে ব্যয় করে বা ইনভেস্ট করে, সরকার রাস্তাঘাট নির্মাণ করতে সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট, সরি, সরকার যেগুলো হচ্ছে ব্যয় করতে সেগুলো হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং। আর ইনভেস্টমেন্ট কোনটা, আপনার হচ্ছে যে সেভিংস থাকতেছে, আমরা একটু পরে এই সমীকরণগুলো একটু অ্যাডভান্স প্রয়োজনে দেখার চেষ্টা করব, যে সেভিং সমান সমান হচ্ছে কি ইনভেস্টমেন্ট। সেভিং সমান সমান যে আমরা ইনভেস্টমেন্ট বলি, এই সেভিং সমান সমানটা আমরা কেন ইনভেস্টমেন্ট বলি, বা এটা কি বলে, কিভাবে আসে, এই ক্যালকুলেশন যদি আমরা একটু করি তাহলে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, একজন বলতেছেন ক্লাস শেষ না, ক্লাস তো শেষ না, আপনি জয়েন করার চেষ্টা করেন। ওকে, তাহলে এই যে আমরা বলতেছিলাম যে কনজাম্পশন কি, আমরা যেটা কনজিউমার হিসেবে আমরা যেটা খাই সেটা হচ্ছে আমাদের কনজাম্পশন। আর আমরা হচ্ছে যেটা ইনভেস্ট করি, মানে আমাদের যে সেভিংস যে জিনিসটা থাকে, আমরা হচ্ছে ইনকাম করে তো সবকিছু খাই না, কিছু তো আমরা জমা করি, তাহলে এই সঞ্চয়টা আমরা কি করি, ইনভেস্ট করি, তাই না? তাহলে এই যে আমরা হচ্ছে কনজাম্পশন গেল, ইনভেস্টমেন্ট গেল, সরকার যে ব্যয় করলো রাস্তাঘাট এটা সরকারি ব্যয়, আর আমরা যে ট্রেড করি, এক্সপোর্ট আমরা ইম্পোর্ট করি যেটা, সেটা হচ্ছে আমদানি এবং কি রপ্তানি। সো আমি হচ্ছে মাঝখানে কিছুদিন ক্লাস না নেওয়ার জন্য খুবই দুঃখিত। আপনাদের সিলেবাসটা আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব, কালকে ইনশাল্লাহ ক্লাস নিব। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের পড়াশোনা। এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই এটা আপনাদের দিব, আপনারা একটু এগুলো একটু রিডিং দেখে নেবেন, আর এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে ছোট ছোট, এইখান থেকে যদি কোনো প্রবলেম মনে হয়, এগুলো তো আমরা অলরেডি বললাম, আপনারা একটু কি বলে গ্রুপে বললে আমি এগুলো একটু, এটা জাস্ট একটা কি বলে ইয়া দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। যে নমিনাল জিডিপি কি, নমিনাল জিডিপি যেটা হচ্ছে আমাদের কারেন্ট যেটা আমরা হিসাব করতেছি, ঠিক আছে, এই বছরের ধরেন আপনি 2026-এরটা বলতেছেন। আর যখন আমরা বেস ধরে নিব 2025-এ, সেটা হচ্ছে আমাদের কি রিয়েল জিডিপি, একটা নির্দিষ্ট বেস বছর ধরে নিব। আর এটা মনে রাখলে হবে, নমিনালটা হচ্ছে কি কারেন্ট, এটা মনে রাখেনি যে চলতি বাজার মূল্য। ঠিক আছে, এই যে এটা একটু রিডিং আপনারা দেখলেই বুঝবেন, জিনিসটা ইম্পর্টেন্ট, এটা টেবিলটা আপনারা একটু দেখে নিন। জিডিপি জিএনপি গ্যাপের মধ্যে পার্থক্যটা বলে দিয়েছি, কিছু সীমাবদ্ধতা আছে। যারা পরের ক্লাসে জয়েন করেছেন, এটা আমি প্রয়োজনে যদি একটু আপলোড করতে প্রবলেম হয় আমি পাবলিকলি করে দিব, আপনারা একটু দেখে নেবেন। যদি আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো কোশ্চিন অথবা আপনাদের সাজেশন থাকে, অথবা যারা অনেকে বলতেছেন মানে পিডিএফটা দিব কিনা, আমি একটু সিক প্লাস ফ্যামিলি কিছু ইস্যু নিয়ে একটু প্রবলেম ছিল, এর জন্য দুঃখিত। দেন এই শিটগুলো আপাতত দিব, একদম ফুললি বইটা আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না, বাট এই পিডিএফ গুলো যেগুলো দেবো সেগুলো আপনারা দেখবেন।
সো যদি আজকের ক্লাস নিয়ে বা আপনাদের কোনো সাজেশন থাকে মেসেজ অথবা আনমিউট করে বলতে পারেন। এনি কোশ্চিন? স্যার আসসালামু আলাইকুম। আমি ভুলে গিয়েছিলাম স্যার, আজকে ক্লাস ছিল, বাট আমার সন্ধ্যা পর্যন্ত মনে ছিল, তারপরে পড়তে বসছি আর এটা ভুলে গেছি। ওই জন্য ক্লাস স্টার্ট করা কোনো হয়নি, পরে সমস্যা হঠাৎ নেই, করে মনে পড়ছে। এখন এটা রেকর্ড দিয়ে দিব, একটু কাইন্ডলি দেখে নেবেন। থ্যাংক আর ইউ স্যার। যে কোনো ক্লাস বা এগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো সাজেশন বা ইয়ে থাকে বলতে পারেন। আর অনেকগুলো ফ্রি পরীক্ষা গ্রুপে দিয়েছি, আপনারা এগুলো একটু কাইন্ডলি এই পরীক্ষাগুলো দিবেন। আরো কিছু পরীক্ষা ইনশাল্লাহ নিব। আর যে হচ্ছে কি বলে সিটের যে অবস্থা সেটা নিয়ে আপনারা অনেকে কি বলে হতাশ হতাশ হওয়ার কিছু নাই, চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার ভাগ্যে যে জবটা আছে সেটা অবশ্যই হবে। হ্যাঁ ভাইয়া, হ্যালো। জি প্লিজ বলেন। ওই মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতির বিষয়টা আরেকটু ক্লিয়ার করতেন। আচ্ছা, মুদ্রাস্ফীতিটা আমি তো হচ্ছে জানতাম যে আপনার, হ্যাঁ বলেন প্লিজ। মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতিতে একই বিষয়। না, একই তো বিষয়টা না। এইটা নিয়ে অনেকেই অনেকটা সংজ্ঞা দেয়। আচ্ছা, শোনেন, আপনি যখন মানে ইনফ্লেশন বলবেন সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে, হ্যাঁ, সাস্টেইনড ইনক্রিজ।